ওকে, আচ্ছা, তাহলে আমরা ব্যাংক ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম এবং সেই ব্যাংক ব্যবস্থা নিয়ে আলোচনা করতে গিয়ে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো আমরা শেষ জেনেছি। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বাণিজ্যিক ব্যাংক কাজ করে আমরা বুঝছি, কিন্তু সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো বা বাণিজ্যিক ব্যাংক কিভাবে ঋণ সৃজন করে, ঋণ মানে লোন কতটা পর্যন্ত লোন সৃষ্টি করতে পারে সমস্ত বাণিজ্যিক ব্যাংক মিলে, সেইটা আমরা কিন্তু একটা গাণিতিক পদ্ধতিতে আলোচনা করব। তাহলে প্রশ্নটা কি, বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন পদ্ধতি কি সৃজন? ঋণ সৃজন পদ্ধতি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্টার মার্ক দিয়ে রাখলাম। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলাদা আর বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন আলাদা। ঋণ সৃজন মানে কি, কত পরিমাণ, ধরো আমার কাছে 10 টাকা আছে, এই 10 টাকা কতগুলো হাত ঘুরে কত টাকা সৃষ্টি করতে পারে বা কতগুলো ব্যাংকের সাহায্যে কত টাকা তৈরি করতে পারে, সেইটাই হচ্ছে কি না বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন বা ঋণ সৃজন পদ্ধতি। এই প্রশ্নটা আমাদেরকে অ্যান্সার করতে হলে কয়েকটা বিষয়ের উপর খুব জোর দিতে হবে। প্রথম যে বিষয়ের উপর জোর দিতে হবে সেটা হচ্ছে ব্যাংক দু ধরনের লেনদেনের কথা বলে। বাণিজ্যিক ব্যাংকে দু ধরনের লেনদেন, এক সক্রিয় লেনদেন আর একটা নিষ্ক্রিয় লেনদেন। ফার্স্ট আমরা বলবো কি নিষ্ক্রিয় লেনদেন, আরেকটা কি, আরেকটা হচ্ছে সক্রিয় লেনদেন। এই নিষ্ক্রিয় লেনদেনটা কি? দেখো, ব্যাংকে আমরা কি জেনেছি, যে ব্যাংক জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে, আবার সেই আমানত গ্রহীত টাকায় ঋণ দেয়। তাহলে নিষ্ক্রিয় লেনদেনটা কি না, ব্যাংকের কাছে যখন আমরা আমানত জমা রাখি, ব্যাংক আমাদের নামে একটা অ্যাকাউন্ট খুলে দেয়। তাহলে এই যে আমরা জমা রাখলাম, ব্যাংক আমার নামে অ্যাকাউন্ট খুলে দিল, যতক্ষণ পর্যন্ত ব্যাংক না ঋণ দিচ্ছে ততক্ষণ নতুন অর্থ সৃষ্টি করতে পারবে না। লোন দিলে বা ঋণ দিলে তবে তো সেইটা এক্সেস টাকা হিসাবে আসবে। তাহলে যতক্ষণ পর্যন্ত ব্যাংক অন্যজনকে ঋণ দেয় না অথচ জনগণের আমানতটা গ্রহণ করে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের লেনদেনকে আমরা বলবো নিষ্ক্রিয় লেনদেন। না, বুঝতে পারলেন? ধরো ও আমার কাছে, আমি ব্যাংক, ও আমাকে 500 টাকা নিয়ে জমা করল, ওর নামে আমি অ্যাকাউন্ট খুলে দিয়েছি এবং ওর নামে যে অ্যাকাউন্টটা খুললাম এবং তার বদলে ও আমার কাছে টাকাটা জমা রাখলো, এই টাকা জমা পর্যন্ত যে অবস্থা, এখানে কিন্তু আমি নতুন অর্থ সৃষ্টি করতে পারছি না। তাহলে এই পর্যন্ত লেনদেনটাকে আমরা বলবো কি নিষ্ক্রিয় লেনদেন, অর্থাৎ নতুন অর্থ সৃষ্টি হচ্ছে না। 100 টাকা জমা পড়লে 100 টাকাই আছে। এরপর আসছি আমরা সক্রিয় লেনদেন। ব্যাংক কী করে, ওই যে আমানতটা গ্রহণ করলো সেই আমানতটা সাপেক্ষে, আবার বলছি আমানতের সাপেক্ষে কি করে না, অর্থের যাদের চাহিদা আছে তাদের নামে লোন স্যাংশন করে বা তাদেরকে ঋণ দেয়। কিভাবে ঋণ দেয় না, তারা হচ্ছে তাদের একটা সম্পত্তি জমা রাখতে হয়, তাহলে সেই সম্পত্তিকে জমা রেখে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে দেয় এবং সেই অ্যাকাউন্টে ওই সম্পত্তির সমান বা তার থেকে বেশি অর্থ জমা দিয়ে দেয়। এইবার এই যে টাকাটা জমা হলো, সে সেখান থেকে টাকাটাকে ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করার পর একটা নির্দিষ্ট সময় বাদে তাকে ওই টাকাটা ফেরত দিতে হবে। যে টাকাটা নিয়েছে নিশ্চয়ই তার থেকে বেশি টাকা ফেরত দিচ্ছে। তাহলে যদি সে 100 টাকা নেয় তাহলে 10% হারে সুদ হয়, তাহলে 110 টাকা 1 বছর পরে ফেরত দিতে হবে। তাহলে দেখো 100 টাকাটা 110 টাকায় পরিণত হয়ে গেল। তার মানে ঋণ যখন দিচ্ছে তার কি হচ্ছে, অর্থের পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যে লেনদেনটা হবে, অর্থাৎ ঋণ দেওয়ার পরে যখন ফেরত পাচ্ছে, সেই ধরনের লেনদেনকে আমরা বলবো কি সক্রিয় লেনদেন। তাহলে ব্যাংকে দু ধরনের লেনদেন হয়, নিষ্ক্রিয় লেনদেন, সক্রিয় লেনদেন। এবার বলছে অর্থ ব্যবস্থায় একটা বাণিজ্যিক ব্যাংকের ঋণদানের ক্ষমতা সীমিত হলেও অনেকগুলো বাণিজ্যিক ব্যাংক মিলে যে টাকাটা ঋণ দিচ্ছে একটা ব্যাংক,
তার থেকে 10 গুণ পর্যন্ত অর্থ সৃষ্টি করতে পারে। বুঝতে পারলেন? ধরো একটা ব্যাংক আছে, তার কাছে ধরো 100 টাকা আমি জমা করেছি, আমি একজন ব্যক্তি গেছি 100 টাকাই জমা করেছি। ওই 100 টাকার মধ্যে সে ধরা যাক কিছু টাকা 10% বলবো অনুমানগুলো 10% সরিয়ে রেখে 90 টাকা লোন দিয়ে দিচ্ছে। তার কাছে কি আর ওই টাকাটার উপর লোন দেওয়ার ক্ষমতা আছে? নেই। তাহলে শেষ ওর লোন দেওয়া। কিন্তু ওই টাকাটা যদি অন্য ব্যাংকে জমা পড়ে, সে আবার লোন দেয়, আবার অন্য ব্যাংকে জমা পড়ে, তাহলে সবাই মিলে যদি আমি ভাবি, তাহলে ওই টাকাটা কিন্তু অনেক বেশি ঋণ সৃষ্টি করতে পারে। কিভাবে পারে সেইটা একটা প্রসেস আছে, সেইটা আমরা আলোচনা করব। ওকে, প্রথম কয়েকটা অনুমান আমরা ধরে নেব। কি ধরব? তাহলে প্রথমেই আমরা ধরব যে অর্থ ব্যবস্থার কথা বলছি সেখানে অনেক বাণিজ্যিক ব্যাংক আছে, একটা নয়, অনেক বাণিজ্যিক ব্যাংক। 2 নম্বর আমরা ধরব প্রত্যেক বাণিজ্যিক ব্যাংক তার কাছে যে আমানত জমা পড়ে তার 10% কেটে রাখে, দিয়ে বাকি টাকার লোন দেয়। তাহলে আমরা কি ধরছি? সেকেন্ড যে অনুমান, 10% কি করবে? 10% তার কাছে কেটে মানে নিজের কাছে রাখে। কেন না, কেউ টাকা চাইতে এলে যে জমা রেখেছে তাকে তো দিতে হবে, এই জন্য সে 10% সরিয়ে রেখে বাকি টাকায় ঋণ দেয়। 3, জনগণের লোন নেওয়ার বা ঋণের চাহিদা প্রচুর পরিমাণে আছে, অর্থাৎ ব্যাংক যদি ঋণ দিতে চায় তাহলে লোক নেওয়ার জন্য বসে আছে, এটা অনুমানে ধরতে হবে। নাহলে যদি চাহিদাই না থাকে তাহলে ঋণ কাকে দেবে? তাহলে ঋণের যথেষ্ট চাহিদা আছে, এটা 3 নম্বর পয়েন্ট। তাহলে কি ঋণের যথেষ্ট চাহিদা আছে। 4 কি বলছে না, একটা বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের ক্ষমতা শেষ হয়ে গেল, অন্য বাণিজ্যিক ব্যাংকের কাছে কিন্তু ওই টাকাটা আবার জমা পড়বে এবং ওই টাকাটা সার্কুলেট হবে। অর্থাৎ এককভাবে ব্যাংকের ঋণ দানের ক্ষমতা সীমিত ধরে নিচ্ছি, কিন্তু অনেক ব্যাংকের মিলে কিন্তু ঋণ দানের ক্ষমতা অনেক। আর কি আর বলছে যে কি না, অনেক বাণিজ্যিক ব্যাংকে তার অর্থের যোগান বাড়ানোর ক্ষমতা আছে, অর্থের যোগানের পরিবর্তনের ক্ষমতা আছে। তাহলে এই অনুমানগুলোর উপর দাঁড়িয়ে আমি একটা তত্ত্ব দেখানোর চেষ্টা করব। খুব মন দিয়ে দেখবে, একদম সোজা, দেখলে বুঝতে পারবে। তাহলে অনুমানগুলো দেবে, এই অনুমান দেওয়ার পর আমাকে আসতে হবে অঙ্কে। এই অঙ্কে আসতে গেলে আমাকে একটা গল্প বলতে হবে। ধরা যাক আমরা কি ধরে নিচ্ছিলাম, অনেক বাণিজ্যিক ব্যাংক আছে, আমি ধরে নিচ্ছি ABCDE এরকম বাণিজ্যিক ব্যাংক আছে। আমরা 1000 টাকা, ধরো কোনো একজন ব্যক্তি 1000 টাকা এ ব্যাংকে জমা দিল, তাহলে এ ব্যাংকের কাছে কত টাকা জমা পড়লো? 1000 টাকা। তাহলে আমরা শর্তে কি ধরে নিয়েছি? 10% সরিয়ে রেখে বাকি টাকা ঋণ দেবে। তাহলে 1000 টাকা 10% সরিয়ে নিল মানে কত? 100 টাকা সরিয়ে নিল, সরিয়ে নিয়ে কাকে, তাহলে 10% মানে কত টাকা এর কাছে আসবে? তাহলে 100 থেকে 10 900 টাকা। তাহলে 1000 টাকা 10% সরিয়ে 900 টাকা একটা জনকে ঋণ দিল। যেই ঋণ পেল ওই লোকটা, সে আবার বি ব্যাংকে চলে গেল, বি ব্যাংকের কাছে এই টাকাটা আবার জমা পড়ে গেল। বি ব্যাংক কী করবে? 900 টাকা থেকে আবার 10%, অর্থাৎ 81 টাকা, 10 9 90 মানে 900, 8 দাঁড়াও, 900 মাইনাস 10% মানে 90। তাহলে 10% সরিয়ে রাখবে, তাহলে কত টাকা দেবে? 810 টাকা। 810 টাকা আবার একজন ব্যক্তিকে দেবে, সে আবার কোথায় জমা করবে? ওকে, আবার এর 10% কত টাকা আমরা পরে হিসেব করে দেখছি। 10% টাকা কেটে আবার এখানে জমা পড়বে। এইবার বলছে এই 1000 টাকাটা কত টাকার লোন সৃষ্টি করতে পারে সমস্ত ব্যাংক মিলে, সেইটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এর একটা অঙ্ক আছে, খুব সোজা অঙ্ক। গুণোত্তর প্রগতি বলে একটা চ্যাপ্টার আছে 12, গুণোত্তর প্রগতি। তার নিয়ম কি না, এই রকম হয়, A প্লাস AR প্লাস AR স্কোয়ার প্লাস ডট ডট ডট, কত দূর পর্যন্ত যেতে পারবে না? AR n সংখ্যক, n মানে n হচ্ছে যে লাস্ট যে সংখ্যাটা,
এ এ আর মানে এর মাথায় 1 আছে, 2 3 4 5 6, শেষ কোনটায় হবে এন। তাহলে এই প্রসেসে আগে আমাকে সাজাতে হবে। ওকে, কাকে সাজাবো? এই স্যার একটা কথা কি ছিল, হ্যাঁ বলো। ওই যে এই ব্যাংকের কাছ থেকে 1000 টাকা দিল, তারপর ওরা 1000 টাকা করে 10% কেটে কেটে আবার একজন ব্যক্তি এসছে যে দাদা আমাকে লোনটা দিন, আমি 1000 টাকাটা দিয়ে দেখাতে চাইছি। এবার ব্যাংকের কাছে বাস্তবে অনেক 1000 টাকা অনেক টাকাই জমা পড়ে, বাট আমি দেখাতে চাচ্ছি যে একটা নির্দিষ্ট টাকা সমস্ত ব্যাংক মিলে কত টাকা সৃষ্টি করতে পারে অর্থনীতিতে। ক্লিয়ার? তাহলে 1000 টাকার মধ্যে ও 10% কেটে তোমাকে ধরো ঋণ দিয়েছে, আর আমরা আগেই বলেছি ঋণের সামগ্রিক চাহিদা মিটে গেছে। এখন যদি মানুষের হাতে অতিরিক্ত ঋণ আসে, সে ওই টাকাটা অন্য ব্যাংকে গিয়ে জমা দেবে, আবার ওই বি ব্যাংক তো অন্যজনকে ঋণ দেবে। বাস্তবে কিছুটা আলাদা হয়। বাস্তবে যে 1000 টাকা দিলে সে যে ঋণ নিয়ে সেই ব্যাংক অন্য ব্যাংকে জমা দেবে এমন নয়। বাট এই তত্ত্বটা প্রকাশ করার জন্য আমরা ওই জন্য প্রথমেই অনুমান করে নিয়েছি যে টাকাটা এলে সে খেয়ে ফেলবে না, সে আবার ব্যাংকে জমা দেবে। তবে যে এই ব্যাংকের 1000 টাকা কত টাকা ঋণ সৃষ্টি করতে পারে সেটা তুমি বোঝাতে পারবে। ঠিক আছে? অর্থনীতি অনুমানের উপর দাঁড়িয়ে থাকে, সেই অনুমানগুলোকে ধরে ধরে আমরা তত্ত্ব প্রকাশের চেষ্টা করি। এরও আবার কিছু শর্টফল আছে বা কিছু সীমাবদ্ধতা আছে, সেগুলো আমরা বলবো। তার আগে আমরা একটু তত্ত্বটা দেখে নিই। তাহলে এখানে কি হচ্ছে, এ আর স্কোয়ার ডট 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 এ আর এন। হ্যাঁ, আচ্ছা, এইবার এইখানে যেটা আছে আমরা তাহলে কোথা থেকে শুরু করেছিলাম? 1000 টাকা থেকে। তাহলে এইবার আমি একটু অঙ্কটাকে, তাহলে আমার সূত্র কি? এ আর স্কোয়ার প্লাস ডট 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 এ আর এন। তাহলে এ সমান আমি প্রথমেই ধরে নিচ্ছি 1000, আর ছোট আর সমান হচ্ছে 9/10। ওকে, এইবার আমার প্রথমে কত টাকা জমা পড়েছিল? 1000। ওকে, তারপর 10% কেটেছিল, তাই তো? তাহলে 1000 গুণিতক 9/10। দেখো এইটা যদি কাটে তাহলে 900 হয়েছে। তাহলে 900 হয়েছে। আমরা তো দেখেছিলাম যে 10% কাটলে 900ই হবে। তাহলে আমরা এইটাকে মিলাতে পেরেছি অঙ্কের নিয়ম, বা গুণোত্তর প্রগতির যে স্টাইলে আমরা পৌঁছাতে চাচ্ছি সেটা এইভাবে হবে। তারপরে কত আছে তোমরাই বলো? 1000 গুণিতক আর কত? আর এর মান কত? 9/10। তাহলে 9/10 স্কোয়ার করে দেবো। তাহলে 9 9 81, 10 10 100, দেখো 810ই হবে। সরি, হ্যাঁ, 1000 আর 9/10 স্কোয়ার। তাহলে এ সমান 1000 আর 9/10 8, তাহলে 9/10 স্কোয়ার করলে দেখো 810ই হবে। ঠিক আছে, এর পরেরটা কত হবে? 1000 গুণিতক 9/10 কিউব। তাহলে এটা কত দূর পর্যন্ত যেতে পারে আমরা যে বলেছি? এ আর এন পর্যন্ত। তাহলে ডট 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 1000 গুণিতক 9/10 টু দি পাওয়ার এন, যটা সংখ্যা থাকবে শেষ পর্যন্ত, তাই তো? বলো। হ্যাঁ, এইবার আসছি অঙ্কের সূত্র তো আমাকে প্রয়োগ করতে হবে। গুণোত্তর প্রগতির সূত্র কি? গুণোত্তর প্রগতি এই ফর্মে আমি সাজাতে পেরেছি কিনা আগে বলো। আগে তো আমাকে গুণোত্তর প্রগতির ফর্মে সাজাতে হবে। তাহলে গুণোত্তর প্রগতির ফর্মে সাজিয়ে দিয়েছি। দেখো আমি যদি এইরকম গুণ করে করি, দেখো এটা 1000 হবে, এইটা 900 810 এইরকম করে এগোবে। তাহলে সেই সূত্রে আমরা নিয়ে যেতে পেরেছি। সূত্রে নিয়ে গেলে তবে তো তার সূত্রটাকে বসিয়ে অঙ্ক করতে পারবো। এইবার আমার গুণোত্তর প্রগতির মেন সূত্র কি? এ ইন্টু 1/1 মাইনাস আর টু দি পাওয়ার এন। তাহলে এই এ ইন্টু 1/1 মাইনাস আর টু দি পাওয়ার এন লেখার দরকার নেই, তোমরা 1 মাইনাস আরই লিখে দেবে, তাহলে হয়ে যাবে। এন হচ্ছে লাস্ট যে সংখ্যাটা, আমরা যেটা ধরছি আর এর যা মান সেটা সাপেক্ষেই করব। তাহলে দেখো এর মান কত? 1000 বসিয়ে দাও, গুণিতক 1/1 মাইনাস আর এর মান কত? 9/10। তাহলে 1000 গুণিতক 1/, তাহলে নিচে 10 আসবে, এর নিচে কিছু নেই মানে 1/1 মানে 1 10 এ 10। 1 আর 10 গুণ করলে লসাগু কত হবে? 10।
1 আর 10 গুণ করছি, লসাগু তো, তাহলে 10। তাহলে 1-এর সঙ্গে 10 গুণ করলে কত? 10-এর সঙ্গে 1 গুণ করলে কত? কারণ নিচের সঙ্গে আমরা এটাকে গুণ করি, আবার উপরের সঙ্গে গুণ করব, তাই তো। তাহলে 10 মাইনাস 9। এইবার এইখান থেকে করো 1000 গুণিতক 1/10 থেকে 9 বাদ দিলে কত? 1। 1/10। তাহলে এটা কত হবে? 1000 গুণিতক, এই 10টা উল্টে যাবে, অনন্যক হয়ে যায়। তাহলে 1000 গুণিতক 10 সমান কত? 10,000। তাহলে দেখো এই 1000 টাকা সমস্ত ব্যাংকের হাত ঘুরে 10,000 টাকা পর্যন্ত চাহিদা আমানত সৃষ্টি করতে পারে। অর্থাৎ যে টাকা ব্যাংকের কাছে জমা পড়ে তার 10 গুণ পর্যন্ত ঋণ সৃজনের ক্ষমতা রয়েছে কার? সমস্ত বাণিজ্যিক ব্যাংকের মিলে। অর্থাৎ আমরা এইখান থেকে বলতে পারি একক ব্যাংকের বা একটা বাণিজ্যিক ব্যাংকের ঋণদানের ক্ষমতা সীমাবদ্ধ হলে বা সীমিত হলেও সমস্ত বাণিজ্যিক ব্যাংক মিলে তার মোট যে আমানতরা জমা পড়ছে তার 10 গুণ পর্যন্ত অর্থের চাহিদা সৃষ্টি করতে পারে। দেখো 1000 টাকাটা 10,000 টাকার চাহিদা সৃষ্টি করেছে। কিভাবে করেছে? না, সমস্ত বাণিজ্যিক ব্যাংকের কাছে হাত ঘুরে ঘুরে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ কত হাত বাণিজ্যিক ব্যাংকের কাছে ঘুরতে পারে, যে হাত ঘোরার ফলে কত পর্যন্ত মানে হায়েস্ট এইটা তৈরি করতে পারবে। 1000 টাকা 10,000 টাকা ঋণ সৃষ্টি করতে পারবে, এর থেকে বেশি আর পারবে না। কারণ গুণোত্তর প্রগতির যা রুলস সেই অনুসারে 10,000-এর বেশি আর পারবে না। তাহলে এইভাবে একটা বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজনের ক্ষমতা সীমাবদ্ধ হয়ে গেল। একটা ব্যাংকের সীমাবদ্ধ কেন? এ যখন 1000 টাকা ঋণ দিয়ে দিচ্ছে তখন এর কাছে আর ঋণ দানের ক্ষমতা নেই, শেষ। আবার বি ব্যাংক যখন 10% কেটে 900 টাকা ঋণ দিয়ে দিচ্ছে, ওর ঋণ দানের ক্ষমতা শেষ। আবার সি ব্যাংক যখন 10% কেটে 810 টাকা দিয়ে দিচ্ছে, ওর ঋণ দানের ক্ষমতা শেষ। কিন্তু এদের সমষ্টি অর্থাৎ সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলো যে যে ঋণ দিচ্ছে সেগুলো সমষ্টি কিন্তু 1000 টাকাকে 10,000 টাকায় রূপান্তরিত করতে পারে। এটাই হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃজন পদ্ধতি। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমে তাহলে আমরা কি করেছি? না, আমরা প্রথমে অনেকগুলো বাণিজ্যিক ব্যাংকের কথা বলেছি। এবার প্রত্যেক বাণিজ্যিক ব্যাংক আমরা ধরেই নিয়েছি 10% টাকা কেটে রাখে, কারণ যারা টাকা জমা রেখেছে তারা টাকা নিতে আসতে পারে। তাহলে সেই টাকাটা কেটে রেখে বাকি টাকা পুরোটাই ঋণ দিয়ে দিচ্ছে। তাহলে যখনই ওই ব্যাংক ঋণ দিয়ে দিল তাহলে তার কিন্তু ঋণ দানের ক্ষমতা শেষ। বাট ওই টাকাটা আবার বি ব্যাংকের কাছে জমা পড়লো, তখন সে আবার 10% কেটে রেখে অন্যজনকে ঋণ দিচ্ছে। তাহলে সে যখন বি ব্যাংক দিয়ে দিচ্ছে তারও ঋণ দানের ক্ষমতা শেষ। কিন্তু আমি সব ব্যাংকগুলোকে যদি একই মালায় গাঁথি বা একই সূত্রে গাঁথি তাহলে কিন্তু 1000 টাকা দেখা যাবে শেষে 10,000 টাকা পর্যন্ত হাইয়েস্ট ঋণ সৃষ্টি করতে পারছি। এইভাবে সমস্ত বাণিজ্যিক ব্যাংক মিলে যে টাকা জমা পড়ে তা 10 গুণ পর্যন্ত ঋণ সৃষ্টি করতে পারে, এককভাবে পারবে না। সবাইয়ের যদি টোটাল হিসেব করি তবেই হবে। ক্লিয়ার? বোঝা গেছে?